রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের ওই যে মানে এতক্ষণ যা বললাম, ঠিক আছে তো? এতক্ষণ যা বললাম মানে তুই যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে যে ফার্স্ট ভিডিও আছে, মানে ফার্স্ট ভিডিও যে লেখাটা পিডিএফ তো পাঠিয়ে দিলাম গ্রুপে, ঠিক আছে? তার মানে ফার্স্ট ভিডিও আলাদা করে দেখার দরকার নেই। এবার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের কিছু অ্যামেন্ডমেন্ট বেরিয়েছে। অ্যামেন্ডমেন্ট আজকে আমি কি করাবো জানি? রেসিডেন্সিয়াল অ্যামেন্ডমেন্টটাই করাবো। অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে? অ্যামেন্ডমেন্ট অর্থাৎ রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের যে ফার্স্ট ভিডিওতে যা ছিল তো ছিলই, ওটা তো খাতায় কপি হবেই, খাতায় কপি করবি। তারপরে যেটা কপি করবি সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্ট মানে আমি যা রেসিডেন্সিয়াল লিখেছি তার মধ্যে কি কিছু চেঞ্জ হয়েছে কি চেঞ্জ হয়নি, কিছু চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জগুলো নিয়ে আলোচনা করব। কি চেঞ্জ হয়েছে আমি এতক্ষণ বললাম, যেমন কি বললাম দেখ, আমি ছোট করে একটু বলে দিই, একটু মনে করে দিচ্ছি। যেমন রেসিডেন্ট স্ট্যাটাসকে দুভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে রেসিডেন্ট আর একটা নন রেসিডেন্ট, তাই তো? রেসিডেন্টকে দুভাবে ভাগ করা যায়, একটা অর্ডিনারি রেসিডেন্ট আর একটা নট অর্ডিনারি রেসিডেন্ট, ঠিক আছে তো? আচ্ছা, আমাদের বেসিক কন্ডিশন কি ছিল? দুটো ছিল। একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার। আমাদের প্রিভিয়াস ইয়ার কত বললাম? আমাদের প্রিভিয়াস ইয়ার 21-22 এ 182 ডেজ এরকম লিখে দিই না? বুঝতে পারলি তো? এটা লিখলে বুঝতে পারলি তো? মোর দেন 182 ডেজ অর মোর, 182 দিন বা তার বেশি দিন থাকতে হবে প্রিভিয়াস ইয়ারে। এটা একটা ছিল বেসিক কন্ডিশন। আর একটা কি ছিল? যদি এটা না থাকে, সেকেন্ড কন্ডিশন কি ছিল? প্রিভিয়াস ইয়ার 21-22 তে 60 ডেজ অর মোর থাকতে হবে, 60 ডেজ অর মোর থাকতে হবে, এন্ড 365 ডেজ ইন লাস্ট 4 ইয়ার্স। এগুলো কিছু ঢুকতে হবে না, আমি বোঝাচ্ছি, এগুলো টোকার দরকার নেই, খাতায় সব লেখা আছে। এন্ড 365 ডেজ টোটাল ইন লাস্ট 4 ইয়ার্স। এই তো ছিল। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম কোন ইন্ডিভিজুয়ালকে প্রিভিয়াস ইয়ার 21-22 এ 182 ডেজ অর মোর মানে 182 দিন বা তার বেশি থাকতে থাকলে সে রেসিডেন্ট। যদি 100 বেশি দিন না থাকে তার জন্য আরেকটা অপশন আছে, কি? প্রিভিয়াস ইয়ারে 21-22 এ 60 ডেজ অর মোর থাকতে হবে এন্ড 365 ডেজ ইন লাস্ট 4 ইয়ার্স থাকতে হবে। কিন্তু বলেছিলাম এই যে এই সেকেন্ডটার কিছু এক্সেপশন আছে, ঠিক আছে? বলেছিলাম তো এক্সেপশন আছে, বলেছিলাম না কিছু এক্সেপশন আছে। সেই এক্সেপশনটা কি? এই এক্সেপশনেই তোর চলে এসেছে, অ্যামেন্ডমেন্ট এসেছে। এই এক্সেপশনে অ্যামেন্ডমেন্ট এসেছে। আমি 60 ডেজ বলেছিলাম না, ওটারই কিছু অ্যামেন্ডমেন্ট এসেছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। কি বললাম বুঝতে পারলি? কি বললাম? 60 ডেজ বলেছিলাম না, তার কি বললাম? ওই ইন্ডিয়ান অরিজিনের কথা বললাম। তারপর হচ্ছে কেউ এমপ্লয়মেন্ট পারপাসে ফরেন চলে গেল, তারপর ক্রিউশিপ, এইগুলো যে বললাম না, এখানে কিছু অ্যামেন্ডমেন্ট এসেছে, সেই অ্যামেন্ডমেন্টটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যদি এই অ্যামেন্ডমেন্ট তো জানা দরকার, অঙ্কে কতটা লাগবে সেটা বলা সম্ভব নয় এখন, মানে আদৌ অঙ্কে থাকবে কিনা এরকম অ্যামেন্ডমেন্ট এসে তোকে জানতে হবে। তো যাই হোক, কি বললাম বুঝতে পারছিস তো? কোথায় চেঞ্জ হয়েছে বুঝতে পেরেছিস? ওই যে এক্সেপশন ছিল ওখানেই চেঞ্জ হয়েছে। 60 ডেজ যে একটা রুল ছিল ওখানেই চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে দেখ ওখানে পড়। আমি যে ফটো পাঠিয়েছি দেখ ফটো পাঠিয়েছি বা দেখতে পাচ্ছিস, দেখ তোরা সবাই দেখতে পাচ্ছিস তো? কি লেখা আছে? অ্যামেন্ডমেন্ট বাই ফাইন্যান্স অ্যাক্ট 2020। কবে চেঞ্জ হয়ে দেখিস তো? ফাইন্যান্স অ্যাক্ট যা অ্যামেন্ডমেন্ট হয় না, যেমন ধর এই বছর যে ধর আমাদের 28শে ফেব্রুয়ারি আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন, ও কিছু ও তো বাজেট পেশ করবে। ও কি ও ফাইন্যান্স বাজেট পেশ করে, ও এই বছর কিছু না কিছু চেঞ্জ করবে। প্রতি বছর কিছু না কিছু অ্যামেন্ডমেন্ট হয়, বুঝতে পারলি তো? আরে ট্যাক্স স্ট্রাকচার একই থাকে, প্রতি বছর কিছু কিছু চেঞ্জ হয়। তো এখানে বলে যে অ্যামেন্ডমেন্ট বাই ফাইন্যান্স অ্যাক্ট 2000 কত বললাম 2020 তে কি চেঞ্জ হয়েছে দেখ ভালো করে পড়। মানে দুটো চেঞ্জ হয়েছে, বেশি না, দুটো চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে ভালো করে পড়। ইন কেস অফ আইসি, স্যার আইসি মানে ইন্ডিয়ান সিটিজেন। আইসি মানে কি বললাম? ইন্ডিয়ান সিটিজেন। অর পিআইও, পার্সন ইন্ডিয়ান অরিজিন। তাহলে কি কোথায় চেঞ্জ হয়েছে? ইন্ডিয়ান সিটিজেন অর পার্সন ইন্ডিয়ান অরিজিন ভিজিটিং ইন্ডিয়া। বুঝতে পারছিস তো? আচ্ছা, যে ইন্ডিয়ান অরিজিন ভারতে ভিজিট করতে আসছে তাদের জন্য কি নিয়ম চেঞ্জ হয়েছে? হোয়ার টোটাল ইনকাম মন দিয়ে শুনবি, টোটাল ইনকাম। স্যার টোটাল ইনকাম কি করে বের করতে হয়? আমি এই জন্য বলেছিলাম ফার্স্ট চ্যাপ্টারের ভিডিও দেখতে, গ্রস টোটাল ইনকাম বলেছিলাম। গ্রস টোটাল, এখানে কি বলি? টোটাল ইনকাম কি করে বের করতে হয়? গ্রস টোটাল ইনকাম থেকে ডিডাকশন বাদ দিতে হয়।
এখন বলি স্যার গ্রস টোটাল ইনকাম কি করে বের করতে হয়? পাঁচটা হেডস অফ ইনকাম আমাদের পাঁচটা ছিল। কি ছিল? একটা স্যালারি ছিল, একটা হাউস প্রপার্টি ছিল, একটা বিজনেস প্রফেশন ছিল, একটা ক্যাপিটাল গেইন ছিল, একটা আদার্স ছিল। এই পাঁচটা হেড যোগ করলে হয় গ্রস টোটাল ইনকাম, তার থেকে ডিডাকশন বাদ দিলে হয় টোটাল ইনকাম। বুঝতে পারলি টোটাল ইনকাম কি বলেছে? তাহলে স্যার বুঝতে পেরেছি ইন কেস অফ আইসি অর পিআইও ভিজিটিং ইন্ডিয়া হোয়ার টোটাল ইনকাম এক্সক্লুডিং ইনকাম ফ্রম ফরেন সোর্স, মানে ফরেন সোর্স থেকে যদি কোনো ইনকাম থাকে, ঠিক আছে, সেটা বাদে। আমি আবার বলছি আইসি মানে কি? ইন্ডিয়ান সিটিজেন অথবা ইন্ডিয়ান অরিজিন, ঠিক আছে, ইন্ডিয়ান অরিজিন। আমি আবার বলছি ইন্ডিয়ান সিটিজেন অথবা ইন্ডিয়ান অরিজিন, এদের টোটাল ইনকাম যদি কত বলেছে? টোটাল ইনকাম এক্সক্লুডিং ইনকাম ফ্রম ফরেন সোর্স, এই টোটাল ইনকামের মধ্যে ফরেন সোর্স থেকে কোনো ইনকাম আসবে না, বাট ইনক্লুডিং থাকবে ফরেন বিজনেস ইনকাম। ফরেন ধর কোনো বিজনেস হচ্ছে, সেই ইনকামটা ইনক্লুড থাকবে, কিন্তু সেই ইনকামটা কোথা থেকে কন্ট্রোল হবে? ইন্ডিয়া থেকে কন্ট্রোল হবে। মানে ইনকাম মানে কি? বিজনেসটা ইন্ডিয়া থেকে কন্ট্রোল হবে। তাহলে কি বললাম স্যার? আপনি যে দুটো পয়েন্ট বললেন, ইন্ডিয়ান সিটিজেন আর কি বললাম, ইন্ডিয়ান অরিজিন, এদের টোটাল ইনকাম, এই টোটাল ইনকাম কি ইনক্লুড থাকবে না? ফরেন সোর্স থেকে ইনকাম ইনক্লুড থাকবে, কিন্তু ইনক্লুড কি থাকবে? ফরেন বিজনেস ইনকাম ইনক্লুড থাকবে, যেই বিজনেসটা ভারত থেকে কন্ট্রোল করা হয়েছে। বুঝতে পারলি ব্যাপারটা? মানে কি বলতে চাইছে? কিছু নেই, কিন্তু আমি বলছি অতটাও ইম্পর্টেন্ট না, বাট জেনে রাখা দরকার, ঠিক আছে? তো এক্সিট 15 লাখ, তার মানে কত টাকা? টোটাল ইনকাম কত বলেছে? 15 লাখ টাকা। 15 লাখ টাকার বেশি হতে হবে, তাহলে শ্যাল বি নট অর্ডিনারি রেসিডেন্ট, তাহলে নট অর্ডিনারি রেসিডেন্ট হবে। নট অর্ডিনারি রেসিডেন্ট পয়েন্টটা একদম পুরো মাথার মধ্যে ঢোকাতে হবে। ইফ কি আছে? ইফ স্টে ডিউরিং রেলিভেন্ট প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, অ্যাট লিস্ট 120 ডেজ, ঠিক আছে, এখানে 120 দিনের কথা বলেছে, 120 দিন, ঠিক আছে, মানে আগে যে 60 দিন ছিল ওটা পুরো চেঞ্জ হয়ে গেল। কিন্তু এদের ক্ষেত্রে, কাদের ক্ষেত্রে বল? ইন্ডিয়ান সিটিজেন, ইন্ডিয়ান অরিজিন, এদের আগে কি ছিল? 60 দিন ছিল না? এখন 60 দিনটাই চেঞ্জ করে দিয়েছে, এখন 60 এর জায়গায় 120 দিন করেছে। কিন্তু শুধু 120 দিন না, তার সঙ্গে কিন্তু অনেক কন্ডিশন দিয়েছে। সেই কন্ডিশন গুলো মাথায় রাখতে। কি কন্ডিশন? যাদের কথা বলা হচ্ছে তাদের টোটাল ইনকাম এইটা বাদে আর এইটা নিয়ে, মানে বুঝলে কোনটা বাদে? ফরেন সোর্স ইনকাম বাদে, আর কোনটা নিয়ে? ফরেন বিজনেস ইনকাম, যেটা কন্ট্রোল হবে ইন্ডিয়া থেকে। এটা যদি 15 লাখ টাকা ক্রস করে, ঠিক আছে, তাদেরকে নট অর্ডিনারি রেসিডেন্ট বলা হবে, যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে। দুটো কন্ডিশন কি আছে? হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার, রেলিভেন্ট প্রিভিয়াস ইয়ার কত? রেলিভেন্ট প্রিভিয়াস ইয়ার 21-22, তো প্রিভিয়াস ইয়ারে অ্যাটলিস্ট 120 দিন থাকতে হবে, এন্ড স্টে ডিউরিং লাস্ট 4 ইয়ার 365 দিন। ও স্যার বুঝতে পেরেছি, একই তো ব্যাপার, কিছুই না। দেখ আগে এটা 120 ছিল, ওর জায়গায় মানে 60 যেটা ছিল 60 এর জায়গায় 120 হয়েছে। বুঝতে পেরেছিস কি বললাম? আগে কত ছিল? 60 ছিল, 60 এর জায়গায় 120 হয়েছে। ব্যাস এই তো বলেছে, নতুন কিছু বলেছে? কিচ্ছু বলেনি। আচ্ছা দেখ, বুঝতে পারছিস তো কি বললাম? পয়েন্টটা কি বলেছে? আর একটা দেখ, আমি এটাই তোকে নোটটা লিখে দিচ্ছি, মানে এটাই আমি ছোট করেছি আর কি, এটাই আমি ছোট করেছি। অ্যামেন্ডমেন্টটা কি বলেছে? দুটো অ্যামেন্ডমেন্ট বলেছে, আমি একটা অ্যামেন্ডমেন্ট বলছি। কি বলেছে? ইন্ডিয়ান সিটিজেন মানে আইসি, তাই তো, অর পার্সন ইন্ডিয়ান অরিজিন, পিআইও, কি বুঝতে পারছিস তো? স্টে 182 ডেজ, মানে বুঝতে পারলি তো? ইন্ডিয়ান সিটিজেন অথবা ইন্ডিয়ান অরিজিন, তারা যদি ভারতে স্টে করে 182 দিন বা তার বেশি দিন, ঠিক আছে, তাহলে কি হবে? 182 দিন বা তার বেশি দিন স্টে করলে তাকে কি বলে? স্যার রেসিডেন্ট বলেছিলাম তো। 182, তাহলে কি করবে? এইবার সাজাচ্ছি দেখ, কিভাবে সাজাচ্ছি দেখ। মানে আমি যেটা পড়ালাম ওটা কত শর্টে এখন ডায়াগ্রামে লিখে দিচ্ছি, ডায়াগ্রাম করে দিচ্ছি। তাহলে যদি ইএস হয়, ইএস মানে বুঝতে পারছিস তো স্যার? ইএস মানে, আরে ইএস মানে কি? যদি ইন্ডিয়াতে 182 দিন বা তার বেশি দিন থাকে, ইএস যদি থাকে, হ্যাঁ 182 দিন বা তার বেশি দিন কি ছিল? হ্যাঁ ছিল, তাহলে কি হবে? আর যদি না থাকে, নো বলে কি হবে? বুঝতে পারছিস কিভাবে লেখাতে চাইছি? ইএস আর নো মানে বুঝতে পারছিস তো? তো বল, এরা যদি, এই দুজন যদি ইন্ডিয়াতে 182 দিন বা তার বেশি দিন থাকে, ধর থাকলো, তাহলে তাকে কি বলবো? রেসিডেন্ট। রেসিডেন্ট লিখবো কি? রেসিডেন্ট। আর যদি রেসিডেন্ট হয় তখন তো আমরা দেখবো অ্যাডিশনাল কন্ডিশন স্যাটিসফাই করেছে কিনা, তাই তো? দেখতে হবে অ্যাডিশনাল কন্ডিশন স্যাটিসফাই করেছে কিনা। তো এখানে ধর প্লাস দিলাম, প্লাস দিয়ে লিখলাম অ্যাডিশনাল কন্ডিশন,
মেনেও নিলাম অ্যাডিশনাল কন্ডিশন স্যাটিসফাই করেছে, যদি স্যাটিসফাই করে, ঠিক আছে, যদি স্যাটিসফাই করে, ধর ইয়েস, ধর অ্যাডিশনাল কন্ডিশন স্যাটিসফাই করেছে, তাহলে তাকে কি বলে স্যার আরো ওয়ার্ড হ্যাঁ কি না, অর্ডিনারি, মানে অর্ডিনারি রেসিডেন্ট। আচ্ছা ঠিক আছে, তোদের কথাই বলছি, ও আর লিখছি, অর্ডিনারি রেসিডেন্ট, ঠিক আছে তো। যদি স্যাটিসফাই করে অ্যাডিশনাল কন্ডিশন তাহলে অর্ডিনারি রেসিডেন্ট, যদি স্যাটিসফাই না করে নট অর্ডিনারি রেসিডেন্ট, তাহলে নো স্যাটিসফাই করেনি অ্যাডিশনাল কন্ডিশন, তখন তাকে কি বলে নট অর্ডিনারি রেসিডেন্ট। কি ক্লিয়ার হচ্ছে নাকি? এটা কি খুব কঠিন লিখলাম? এটা তো বলছে এটা জানি, এটা নতুন কিছু না, তো আগে এই নিয়ম ছিল, আরে আগে এই নিয়ম ছিল, ঠিক আছে তো, বুঝতে পারছিস তো, বুঝতে পেরেছিস? 182 দিন বা তার বেশি যদি থাকে তাহলে তাকে রেসিডেন্ট, তারপর দেখতাম অ্যাডিশনাল কন্ডিশন, অ্যাডিশনাল কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে তো সে অর্ডিনারি রেসিডেন্ট, আর যদি স্যাটিসফাই না করে নট রেসিডেন্ট, তাই তো লিখলাম। স্যার এটা জানি, এটা তোদের জানা, কারোর অজানা, এটা জানা, কিন্তু জানা না কোনটা, এরপরে যেটা যদি 182 দিনের কম থাকে, সেক্ষেত্রে কি ছিল আগে নিয়ম, স্যার 182 দিনের কম থাকলে 60 দিনের একটা গল্প ছিল, এখন সেই 60 দিনটা চেঞ্জ হয়েছে, ওইটাই হচ্ছে কথা, আর কিছু না, আর কোনো কথা না। সেটা তো শুধু ওই দুজনের জন্য। হ্যাঁ দুজনের জন্য, আমি তো দুজনই লিখলাম তো না, এখানে দুজন লিখেই দিয়েছি নামটা। আচ্ছা দেখ, যদি নো হয় সেক্ষেত্রে ইন্ডিয়ান ইনকামের প্রশ্ন উঠবে, ঠিক আছে, যদি নো হয়, কি বললাম বুঝতে পারলি? যদি এরা দুজন যদি 182 দিনের কম থাকে সেক্ষেত্রে ইন্ডিয়ান ইনকামের প্রশ্ন উঠবে। ইন্ডিয়ান ইনকাম কত টাকা বলা ছিল ওখানটা, 15 লাখ টাকা একটা কথা বলেছিল না? এবার স্যার কি বাদে কি নিয়েও তো বলেই দিচ্ছি, আর নতুন করে বলার দরকার নেই, কি বুঝতে পারছিস তো, কোনটা বাদে কোনটা ইনক্লুড করবো কোনটা এক্সক্লুড করবো বলে দিয়েছি। ইন্ডিয়ান ইনকাম কত, ইন্ডিয়ান ইনকাম যদি 15 লাখ টাকার বেশি হয়, তাই তো, 15 লাখ টাকার বেশি হয়, ইন্ডিয়ান ইনকাম যদি 15 লাখ টাকার বেশি হয়, ইয়েস যদি বেশি হয় তাহলে কি হবে, আর যদি না স্যার 15 লাখ টাকার কম হয় তাহলে কি হবে, বুঝতে পারছিস? দেখ দুভাবে দেখাচ্ছি, 15 লাখ টাকার বেশি হলে কি হবে, 15 লাখ টাকা কম হলে, দেখ চার্ট দেখলে তো মনে থাকে বেশি, তাই না, তো ওই লেখাটাও করতে হবে না, থিওরিটা লিখতে দেবে না, তুই চারটা মাথায় রাখলেই হয়ে যাবে। 15 লাখ টাকার বেশি হলে কি হবে, 15 লাখ টাকার কম হলে কি হবে। 15 লাখ টাকার বেশি হলে দেখতে হবে স্টে রেলিভেন্ট previous year 182 days, ভালো করে দেখেন, যদি এদের দুজনের ইনকাম যদি আবার বলছি, এরা দুজন যদি 182 দিনের কম থাকে, কম ছিল, তখন দেখতে হবে তাদের ইনকাম 15 লাখ টাকার বেশি না কম, হ্যাঁ স্যার 15 লাখ টাকার বেশি, যদি 15 লাখ টাকার বেশি হয় তাহলে দেখতে হবে প্রিভিয়াস ইয়ারে ভারতবর্ষে 120 দিন বা তার বেশি ছিল কিনা, ঠিক আছে, 60 দিনটা চেঞ্জ হয়ে 120 দিন হলো, তো যদি 120 দিন বা তার বেশি দিন থাকে, থাকলে হবে না প্লাস 365 ডেজ ইন লাস্ট 4 ইয়ার্স, কি তাই তো, ইন লাস্ট 4 ইয়ার্স কি চেঞ্জ হয়েছে বুঝতে পেরেছিস? ওই বুঝলি কি চেঞ্জ হয়েছে, স্যার 60 এর জায়গায় 120 হয়েছে, কিন্তু আগে ইনকামের কথা বলা ছিল না, এখন ইনকামের কথা বলেছে, এই তো চেঞ্জ হয়েছে, আর কিছু চেঞ্জ হয়নি, আর কিছুই চেঞ্জ হয়নি, শুধু এইটুকু চেঞ্জ হয়েছে, ঠিক আছে, এই অ্যামেন্ডমেন্ট গুলো জানতে হবে। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট যখন ট্যাক্স স্ট্রাকচার তৈরি করে, ওরা কিন্তু চিন্তা ভাবনা করে আগে ভালো করে স্টাডি করে, তারপরে কিন্তু ট্যাক্স স্ট্রাকচারটা তৈরি করে, তাই না? তো বোঝা গেল এটা। যদি এটা হয়, যদি ইয়েস হয়, যদি এই সমস্ত কন্ডিশন গুলো ঠিকঠাক স্যাটিসফাই করে, ইয়েস হয়, তখনই তো নট অর্ডিনারি রেসিডেন্ট। এবার তোর যদি বুঝতে অসুবিধা হয়, স্যার এই এন ওয়ার কেন, প্রথমে তো লিখেই দিলাম, যদি এটা হয় তাহলে নট অর্ডিনারি রেসিডেন্ট, ভালো করে লেখাটা যদি পড়িস তাহলে বুঝতে পারবি, নট অর্ডিনারি রেসিডেন্ট তখনই হবে যদি এইগুলো স্যাটিসফাই করে, বলেছিলাম তো, কি স্যাটিসফাই করে, নট অর্ডিনারি রেসিডেন্ট তখনই হবে দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে, কত মোর দেন 120 দিন থাকতে হবে বললাম না, ওটা দেখ লেখা ছিল, ভালো করে দেখ। ফোনটা দিতে ফোনটা তো দেখো লেখা ছিল কি, দেখ দুটো কন্ডিশন লেখা ছিল না, এই যে একটা ছিল এটা নট রেসিডেন্ট তখনই হবে যদি দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, একটা কন্ডিশন এটা আর একটা এটা, তাহলে তো নন রেসিডেন্ট স্যাটিসফাই করেছে, নট রেসিডেন্ট। স্যার যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে বুঝতেই পারছিস কি হবে, নন রেসিডেন্ট। তুই বল আমার কথা বুঝতে পারলি কি বুঝতে পারছিস, বল কোন ডাউট থাকলে বল, ভালো করে বলে নে, যদি বুঝতে অসুবিধা আমি আবার বলবো, দেখে নে, নো হলে নন রেসিডেন্ট, বল দেখে নে, দেখে নে, ভালো করে দেখে নে, কিছুই নেই কিন্তু একদম পুরো, আরে তোরা 11 এটা করেছিলি, কি করেছিলি, একই তো জিনিস করেছিলি, বলেছিলাম যে 60 দিনটা কোথায় কোথায় অ্যাপ্লাই হবে না, ওটাই বলেছিলাম, সেখানে এটাই বলে দিয়েছে, সুন্দরভাবে বলে দিয়েছে লেখাটা, আর কিছু না, দেখে নে কোনো অসুবিধা হলে।
আর স্যার যদি 15 লাখ টাকার যদি বেশি হয় তাহলে এটা, স্যার যদি 15 লাখ টাকার কম হয় তাহলে তো কোনো প্রশ্নই উঠছে না। 15 লাখ টাকার কম হলে প্রশ্নই উঠছে নন রেসিডেন্ট ডাইরেক্ট, ব্যাস হয়ে গেল। এটা বল, বুঝতে অসুবিধা হলে বলতে পারিস। আগে যেটা বলা হয়েছিল যে এখানে 60 দিনের কেসটা, ওই কেসটাই বলেছে, আর কিছু বলেনি। জাস্ট এই নিয়মটা নতুন এসছে, এইটা তোর মাথার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে। বুঝতে পেরেছিস তো কি বললাম? তো আরেকবার দেখে নে, যদি এই ইন্ডিয়ান সিটিজেন আর পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন যদি 182 দিনের বেশি থাকে, 182 দিন বা তার বেশি যদি থাকে, তাহলে সে রেসিডেন্ট। রেসিডেন্ট হলে দেখতে হবে অ্যাডিশনাল কন্ডিশন। অ্যাডিশনাল কন্ডিশন যদি স্যাটিসফাই করে যায় তাহলে রেসিডেন্ট এন্ড নন রেসিডেন্ট, যদি স্যাটিসফাই না করে তাহলে নট রেসিডেন্ট। ঠিক আছে? এবার যদি 182 দিনের কম থাকে তাহলে তার জন্য অপশন আছে। কি অপশন আছে? তাকে দেখতে হবে তার ইনকামটা, এদের ইনকামটা 15 লাখ টাকার বেশি না কম। স্যার 15 লাখ টাকার কম, তাহলে তো নন রেসিডেন্ট। আর 15 লাখ টাকার বেশি হলে তখনই নট অরিজিন রেসিডেন্ট হবে, যদি দুটো কন্ডিশন স্যাটিসফাই করে। কি দুটো কন্ডিশন? আগে যেটা 60 দিন ছিল, 60 এর জায়গায় সেটা 120 দিন হয়েছে। ঠিক আছে? আর লাস্ট 4 বছরে 365 দিন, এই তো বলেছে। তো এটা তোদের টুকতে অসুবিধা হলে হয় টোক, নাহলে ফটো তুলবেন। এটা কখন টুকবি আমি আবার বলছি, ফার্স্ট ভিডিও যে লেখাটা দিয়েছে লেখাটা লিখে নিবি, লেখাটা লিখে নিবি, লেখাটা লেখার পর এই অ্যামেন্ডমেন্ট বলে হেডিং দিবি, তারপর টুকবি। ঠিক আছে? তো কি বললাম বুঝতে পারলি তো? বুঝতে পারলি কি বললাম? ফার্স্ট ভিডিও যেটা দিয়েছি, আমি আবার বলছি, ফার্স্ট ভিডিও যেটা দিয়েছি, ঠিক আছে, সেটা টুকবি, টোকার পর তারপর এটা করে দিবি। দেখ 2 নম্বর নোট কি বলেছিলাম, ফাইন্যান্স অ্যাক্ট বললাম, দুটো চেঞ্জ হয়েছে, একটা তো বললাম ফাইন্যান্স অ্যাক্ট, আর একটা 2 নম্বর পয়েন্টটা কি বলেছে, ডিমড রেসিডেন্ট। ঠিক আছে? ডিম মানে জানিস তো, ডিম মানে DEEMED, ডিম মানে মানে মনে করা হচ্ছে, মনে করা হচ্ছে ডিম। তো তো পড়েছিলি এটা ডিমড। যাই হোক, ডিমড রেসিডেন্ট ধারাটা কি দিয়েছে দেখ, সেকশন বলেছে, এস মানে কিন্তু সেকশন। ঠিক আছে? তো 6, ঠিক আছে, 6 অর্থাৎ আন্ডার সেকশন 6 সাবসেকশন 1 ক্যাপিটাল এ। তো 6(1) ছিল আগে, এখন 1 ক্যাপিটাল এ, 1 এর মধ্যে এস। ঠিক আছে? তো ইন্ডিভিজুয়াল শ্যাল বি নট অর্ডিনারি রেসিডেন্ট। এই ডিমড রেসিডেন্টে কি বলেছে? বলেছে ইন্ডিভিজুয়াল শ্যাল বি নট অর্ডিনারি রেসিডেন্ট। ঠিক আছে? তো ইফ ফলোইং কন্ডিশন আর স্যাটিসফাইড। ঠিক আছে? তো ইন্ডিভিজুয়াল শ্যাল বি মানে ইন্ডিভিজুয়ালকে বা পার্সনকে তখনই নট অর্ডিনারি রেসিডেন্ট বলা হবে যদি ফলোইং কন্ডিশনগুলো স্যাটিসফাই হয়। অ্যাকচুয়ালি ডিমড রেসিডেন্টের প্রশ্ন কখন উঠবে জানিস? যদি বেসিক কন্ডিশন স্যাটিসফাই না করে, বেসিক কন্ডিশন স্যাটিসফাই না করে। ঠিক আছে? তো দেখ আমি বলছি, শুনে নে। ইন্ডিভিজুয়াল ইজ ইন্ডিয়ান সিটিজেন, এইগুলো কিন্তু টুকে নিবি সব। ঠিক আছে? তো ফার্স্ট ভিডিও টোকার পর এগুলো পুরো টুকে নিবি আগে। ঠিক আছে? ইন্ডিভিজুয়াল ইজ ইন্ডিয়ান সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে ইন্ডিভিজুয়ালকে। ঠিক আছে? তারপর বলেছে 2 নম্বর বলেছে টোটাল ইনকাম এক্সক্লুডিং ইনকাম। ঠিক আছে? টোটাল ইনকাম যেটা আছে তার মধ্যে কোনটা নিতে পারবি না? ফরেন সোর্স ইনকাম নিতে পারবি না, কিন্তু তুই নিতে পারবি কোনটা? ফরেন বিজনেস ইনকাম, যেটা কিনা ইন্ডিয়া থেকে কন্ট্রোল হয়েছে, কিন্তু সেটা 15 লাখ টাকার বেশি হতে হবে। এই একই কথা। আর বলে সাচ পারসন ইজ নট পেইং ট্যাক্স ইন, কি লেখা আছে? ইন এনি কান্ট্রি। ঠিক আছে? তো মানে পার্টিকুলার ওই পারসন কোনো দেশেই ট্যাক্স দেয়নি। স্যার কেন কোনো দেশে ট্যাক্স দেয়নি? ওর কাজই হচ্ছে ঘোরাফেরা করা, ও কোনো একটা দেশে স্থির হয়ে থাকছে না, মানে স্থির হয়ে থাকছে না। বুঝতে পারলি তো? ও কোনো একটা দেশে ভালো মন থাকছে না, মানে যে একটা দেশে থাকলে সেই দেশে ট্যাক্স নেবে, তো ও একবার এরাম ওরাম করে যাচ্ছে, মানে একটা দেশে বারবার ঘোরাফেরা করে যাচ্ছে, একটা দেশ থেকে ওই দেশে, ওই দেশ থেকে এই দেশে, মানে এরকম কোনো একটা দেশে স্থির হয়ে থাকছে না। ঠিক আছে? তার জন্য নিয়ম করেছে যে কেউ যদি এরকম করে তার থেকেও ট্যাক্স নেবেই, কিন্তু তার জন্য কিরকম ট্যাক্স নেবে তার জন্য তোকে জানতে হবে। তো বুঝতে পারলি তো এটা কি বলেছে? এটা আমি তোকে লিখিয়ে দিচ্ছি। 2 নম্বরটা কি বলেছে আমি লিখিয়ে দিচ্ছি তোকে। তার মানে 1 নম্বরটা তো বললাম ওই ইন্ডিয়ান অরিজিন আর ইন্ডিয়ান সিটিজেন নিয়ে বলেছে, আর 2 নম্বরটা এই ডিমড রেসিডেন্ট নিয়ে বলেছে। 2 নম্বরটা কি বলেছে? সেকশন 6(1)(a) আন্ডার সেকশন 6 সাবসেকশন 1(a) এখানে কি বলা হয়েছে? ডিমড রেসিডেন্ট নিয়ে বলা হয়েছে। ডিমড রেসিডেন্ট, ডিমড রেসিডেন্ট। তো ডিমড রেসিডেন্টে কি বলা হয়েছে? ডিমড রেসিডেন্টটা কখন অ্যাপিয়ার হবে? কখন অ্যাপিয়ার হবে? যদি বেসিক কন্ডিশন স্যাটিসফাই না করে। ঠিক আছে? তাহলে কি লিখবো? নট স্যাটিসফাইং, নট স্যাটিসফাইং, নট স্যাটিসফাইং বেসিক কন্ডিশন। এগুলো দেখ, ট্যাক্স যেমন দেখ, ট্যাক্স আগে ছিল, যেমন আগের বছর যে আমার ভিডিওটা আগের বছর করা ছিল, ঠিক আছে, আগের বছর বা তার আগের বছর করা ছিল, তখন তো চেঞ্জ হয়নি।
এই জন্য ট্যাক্সের যখন ক্লাসগুলো হয় না, সমস্ত ট্যাক্সের ক্লাস, ট্যাক্সের ভিডিও তো অটোমেটিক হতেই থাকে, এই জন্য অ্যামেন্ডমেন্ট বেরোয়। এই জন্য দেখবি তোর ট্যাক্স তো মোটামুটি সবাই পড়াবে, বই কবে বেরোবে তার জন্য কি ওয়েট করা যাবে নাকি? তো পড়া তো আরম্ভ করে যেতে হবে, অ্যামেন্ডমেন্ট যেটা বেরোবে চেঞ্জ হবে, কিন্তু অ্যামেন্ডমেন্ট এটাই হয়েছে, আর নতুন কিছু হয়নি। যখনই কিছু বেরোবে আমি সব চেঞ্জ করে দেবো, আপ টু ডেট করে দেবো, ঠিক আছে? তো তো সুতরাং কোনো সন্দেহ নেই কিন্তু, ঠিক আছে? এগুলো তা আগের যে ওই ভিডিওটা তুই ভাবি ওখানে করা নেই, কিন্তু পরে করে দিচ্ছি আমি, ঠিক আছে? অ্যামেন্ডমেন্ট বেরোলে অবশ্যই করতে হবে, ঠিক আছে? তো কি বললাম বুঝতে পারি তো? তোরা যখন পড়েছিলি তখন এগুলো ছিল না, নতুন নতুন নিয়ম এসছে, মানে নিয়ম হবে আবার, যা 2 বছর পর আরো নিয়ম চেঞ্জ হতে পারে। সরকার এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে কি করা যায়, কোথা থেকে ভালো করে ট্যাক্স নেওয়া যায়, মানে জনগণের থেকে, তো ওরা বুঝবে ব্যাপারগুলো নিয়ে, তারপর করবে, ঠিক আছে? তো তো নট স্যাটিসফাইং বিসি, যদি বেসিক কন্ডিশন যদি স্যাটিসফাই না করে তখনই ডিম রেসিডেন্ট হবে। বলছে ইন্ডিভিজুয়াল শ্যাল বি, ইন্ডিভিজুয়াল shall be N1, মানে not ordinary resident, not ordinary resident if following condition, মানে তুই অঙ্ক করছিস, অঙ্ক দিয়েছে, দেখা গেলো বেসিক কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে তো নট, বেসিক কন্ডিশন স্যাটিসফাই না করলে তো নন রেসিডেন্ট হয়, কিন্তু কোনো কোনো সময় বেসিক কন্ডিশন স্যাটিসফাই না করলে নট অর্ডিনারি রেসিডেন্ট হতে পারে। কখন হতে পারে আমার কথা আমি বুঝতে পারলি না? কি বললাম, তোরা 11 অঙ্ক করেছিলি, বেসিক কন্ডিশন দুটো ছিল, দুটোর মধ্যে একটা স্যাটিসফাই করলে কি হতো? রেসিডেন্ট। আর যদি একটাও স্যাটিসফাই না করতো তখন নন রেসিডেন্ট হতো। আমি বললাম বেসিক কন্ডিশন যদি স্যাটিসফাই করলো, মানে দুটোর মধ্যে একটাও স্যাটিসফাই করলো না, ঠিক আছে? দুটোর মধ্যে একটাও স্যাটিসফাই না করলো তাহলে নন রেসিডেন্ট, কিন্তু দুটোর মধ্যে একটাও স্যাটিসফাই করলো না, নট অর্ডিনারি রেসিডেন্ট হতে পারে তখনই যদি এই কন্ডিশনগুলো ফুলফিল করে। এই যে আমি যে এখন যে অ্যামেন্ডমেন্ট গুলো লেখালাম, তুই যে অঙ্কগুলো করতে যাবি খুব একটা দেখবি না এগুলো, অ্যাকচুয়ালি এইগুলো কোথায় আসবে? প্রফেশনাল কোর্স যারা পড়াশোনা করে, প্রফেশনাল কোর্স মানে তার সেই লেভেলের কোর্স, যারা সিএ পড়বে ওদের থাকবে এই এর উপর বেস করে অঙ্ক হবেই হবে, যারা সিএমএ পড়বে, যারা সিএস পড়বে, এই টপিকগুলো থাকবে, তোদের এগুলো থাকবে না। ল নিয়ে পড়ে যারা তাদের তো তো ল, তো ওটা আমি এটা ইনকাম ট্যাক্সের কথা বলছি, ওটা তো আলাদা। ল তো যারা কমার্স পড়বে তাদের তো ল থাকবেই, ল এর মধ্যে এটা ল, ওটা ল আলাদা, আর এটা হচ্ছে ইনকাম ট্যাক্স ল। তো দেখ এখানে কি বলেছে, ফলোইং কন্ডিশন আর স্যাটিসফাইড, তাহলে বুঝতে পারলি? বুঝতে পারলি কি বললাম? বেসিক কন্ডিশন যদি ফুলফিল না করে কোন কেসে নট অর্ডিনারি রেসিডেন্ট হবে? এই কন্ডিশন গুলো ফুলফিল করলে, এই কন্ডিশন গুলো ফুলফিল করলে, ঠিক আছে? তো এখন তুই অঙ্ক করবি, স্যার তুই যখন অঙ্ক করবি তুই অনেক জায়গায় অঙ্ক দেখবি, স্যার বেসিক কন্ডিশন ফুলফিল করেনি, আপনি তো নন রেসিডেন্ট বললেন, নট অর্ডিনারি কেন বললেন? আরে ওই কন্ডিশন গুলো তো বলেই নি, আমি করবো কি করে? কথাটা বোঝা যাচ্ছে তো কি বললাম? তো দেখ প্রথম পয়েন্ট, ইন্ডিয়ান ইনকাম মোর দেন 15 লাখ, সবচেয়ে বড় কথা এই কথাটাই বলে দেবে না তোকে, তো রেসিডেন্স বলে দেবে কে কোন দিন ছিল, মানে কোন পার্সেন্ট কতদিন ছিল, তো দিনের কথা বলে দেবে, তো টাকার কথাই তো বলবে না। বুঝতে পারছিস তো কি বললাম? আরে যত অঙ্ক করবি তুই বুঝতে পারবি, ক্লিয়ারিটি চলে আসবে। তারপর এই কথাটাও তোকে বলে দেবে না, নট পেইং ট্যাক্স, নট পেইং ট্যাক্স ড্যাশ দিয়ে লিখছি এনিওয়্যার ইন ওয়ার্ল্ড, ঠিক আছে? তো বুঝতে পারলি কি বললাম? বুঝতে পারছিস তো? আর তুই কেন ট্যাক্স পে করিস কোনো তো এক্সাক্ট নিয়ম হচ্ছে না তোর জন্য, তার জন্য তোকে কি বলবে, এই দুটো কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে তুই নট অর্ডিনারি রেসিডেন্ট, ঠিক আছে? তো বুঝতে পারলি কি বললাম? তো হয়ে গেল একটুখানি, আর অ্যামেন্ডমেন্ট কিছু আসেনি, অ্যামেন্ডমেন্ট এসছে, এই অ্যামেন্ডমেন্ট, এই দুটো অ্যামেন্ডমেন্ট এসছে, আর কোনো অ্যামেন্ডমেন্ট আসেনি, ঠিক আছে? তো আমি জানিয়ে দিলাম, আদৌ তোর এটা কতটা দরকার সেটা জানি না। হ্যাঁ তোর বই তো লেখা আছে, এই অ্যামেন্ডমেন্ট দুটো বইতে লেখা আছে, সিএসএন বইতে বই করবি, বইতে লেখা আছে, কিন্তু অঙ্ক তো অঙ্ক নেই সেরকম, জাস্ট থিওরি আছে, থিওরি, জাস্ট থিওরি আছে, আর কিছু নেই। দেখ কোশ্চেনটা পড়ছি, একটু মিলিয়ে নে। হ্যাঁ, মিস্টার এস আর রেসিডেন্ট অফ ইউএসএ came to India for the first time on May 1, 2015. He stayed here without any break for 3 years and left for South Africa on May 1, 2018. He returned to India on April 1, 2019 and went back to USA on December 1, 2019. He was posted back to India on January 20, 2022 and is still here. Determine his resident status
ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 22-23, ঠিক আছে তো? ঠিক আছে, তো দেখ আমার কাছে যারা করেছিলি, আমি অ্যাকচুয়ালি 11 এর অঙ্ক তো, আমি একটা অঙ্ক করার আগে কিছু জিনিস করে নিতাম। আমি আগে না ছোট্ট করে একটা সামারি করে নিতাম। কেমন সামারি? অঙ্ক করার আগে লিভ আর কামের একটা সামারি করতাম। লিভ আর কাম, তো নিশ্চয়ই আশা করি মিনিং বলতে হবে না, লিভ আর কাম মানে সবাই জানিস, ঠিক আছে তো? তো দেখ কোশ্চেনটা পড়ছি এখানে, মিস্টার এস, আর অঙ্ক করার সময় না আগে একটু ফলো করবি ও কোন দেশের রেসিডেন্ট, মানে কোন দেশের মানে কি, যেমন এখানে কি মানে অনেক সময় বলে দেয় না এ ফরেন সিটিজেন, এই ইন্ডিয়ান সিটিজেন, এগুলো একটু পড়ে নিবি, তাহলে অঙ্ক করতে খুব সুবিধা হবে, খুব সুবিধা হবে। এখন মানে স্যার কি সুবিধা হবে, যখন অঙ্ক আরম্ভ করো বুঝিয়ে যাবে কি সুবিধা হবে, অঙ্ক স্টার্ট করলেই বুঝতে পারবে কি সুবিধা হবে। ঠিক আছে, মিস্টার এস আর রেসিডেন্ট, মিস্টার এস আর রেসিডেন্ট অফ ইউএসএ, ও ইউএস এর রেসিডেন্ট, ঠিক আছে, ও ইউএস এর রেসিডেন্ট, মানে বুঝতে পারছিস কিছু? ইউএস এর রেসিডেন্ট মানে ও ইউএস এর রেসিডেন্ট, মানে কি আগে ইউএসএ তে ছিল। বলেছে কেম টু ইন্ডিয়া ফর দা ফার্স্ট, মানে প্রথমবার ভারতে এসেছে, প্রথমবার ভারতে এসেছে, মানে তার আগে কোন দেশে ছিল? ইউএসএ তে ছিল। মানে এই জিনিসগুলো পড়ে বুঝতে হবে, এই জন্য যত বুঝবি তত অঙ্ক করতে সুবিধা হবে। তো মিস্টার এস আর রেসিডেন্ট অফ ইউএস, ও ইউএস এর রেসিডেন্ট, অনেক সময় বলতে পারে ইউএসএ সিটিজেন, বা ইউএসএ সিটিজেন বলবে না, ওরা বলে দেবে মিস্টার এস আর ফরেন সিটিজেন বা ফরেন ন্যাশনাল, এরকম বলে দেবে। তার মানে কেউ বিদেশের লোক, এখানে পুরো বুঝবি বিদেশের লোক, মানে ও প্রথমবার ভারতবর্ষে এসছে এই তারিখে, ঠিক আছে, এই তারিখে ভারতবর্ষে এসছে। তার আগে কোন দেশে ছিল? ভারতের বাইরে ছিল, ভারতের বাইরে ছিল, বুঝতে পারছিস তো? এটা মাথায় রাখবি। তার মানে প্রথমবার ভারতে কবে এসছে? মে 1-15, মানে 1-5-15 এই তারিখে ফার্স্ট ভারতবর্ষে এসছে। আচ্ছা আচ্ছা এটাও তো তোদের জেনে রাখতে হবে। শোন, তোরা জানিস কি জানি না, বল তো আমাদের প্রিভিয়াস ইয়ার কত? আমাদের প্রিভিয়াস ইয়ার কত বল? 21-22। এটাকে যদি আমি এক্সপ্লেন করতে বলি কি বলবি আনসারটা? 21-22 বলে দিচ্ছি, এক্সপ্লেনটা কি করতে। প্রিভিয়াস ইয়ার যারা ভিডিওটা দেখেছিস তারা জানিস 1/4/21 থেকে 31 মার্চ 22, এটাকে বলে এক্সপ্লেন। ঠিক আছে, এই এক্সপ্লেনটা বলছি, জানতে চাইছি আমি। আর আমরা ট্যাক্স সব সময় অ্যাকাউন্টিং ইয়ারে চলে, ফাইনান্সিয়াল ইয়ারে অ্যাকাউন্টস হয়, অর্থাৎ এপ্রিল থেকে শুরু হয়ে মার্চ, এটাই হয় ট্যাক্স। আর অন্য কোনো ডেট আছে, ক্যালেন্ডার কোনোদিন হবে না, কোনোদিন হবে না ট্যাক্স। অ্যাকাউন্টস হতে পারে কিন্তু ট্যাক্স কোনোদিন হবে না। ট্যাক্স সবসময় এই ইয়ার হবে, মানে এপ্রিল, এই বছরের এপ্রিল থেকে শুরু হলে নেক্সট ইয়ারের মার্চে কি এন্ড হবে, এটাই হচ্ছে ট্যাক্সের পিরিয়ড হবে। ঠিক আছে তো, মাথায় রাখবি, কোনোদিন কোশ্চেন করবি না, সেকেন্ড টাইম এই কোশ্চেন কোনোদিন করবি না। ঠিক আছে তো? তো ট্যাক্স হবে এই তারিখ থেকে 1/4, যেমন 21-22 প্রিভিয়াস ইয়ার মানে 1/4/21 থেকে 31 মার্চ 22, তাই তো? এটাকে বলে 21-22। তো বল 1/5/15 কোন ইয়ারের মধ্যে পড়ছে বলতে পারবি? 1/5/15 কোন ইয়ারের মধ্যে পড়ছে বলতে পারবি? 15-16। যারা বলেছিস একদম ঠিক বলেছিস, ঠিক আছে, যারা বলেছিস একদম ঠিক বলেছিস। 1/5/15 15-16 এর মধ্যে পড়ে। ঠিক আছে তো, হয়ে গেল। তারপর কি এত অবধি হয়ে গেল আমার করা। তারপর কি বলছে? হি স্টে হিয়ার। আচ্ছা, স্টে হিয়ার মানে কোথায় স্টে করেছে? ভারতে, ভারতে স্টে করেছে। উইদাউট এনি ব্রেক, ঠিক আছে, উইদাউট এনি ব্রেক ফর 3 ইয়ার্স। ঠিক আছে তো, অর্থাৎ কোনো ব্রেকই নাই, ও 3 বছর এখানে ছিল, টানা 3 বছর ভারতবর্ষে ছিল। তো 3 বছর পর ভারত ছেড়েছে নিশ্চয়ই, এই লাইনের মানে কি নিশ্চয়ই 3 বছর পর ভারতে ছেড়েছে। 11 করেছিলাম এই অঙ্কটা। এন্ড লেফট ফর সাউথ আফ্রিকা। ঠিক আছে, তারপর কোথায় চলে গেছে? তো ভাবো ঘুরে, ও কোথায় ইউএস এর লোক, ও ভারতে আসলো, আবার সাউথ আফ্রিকা চলে গেছে, নিশ্চয়ই আবার অন্য কোনো দেশে যাবে। সাউথ আফ্রিকা থেকে আবার ভারতে আসবে, আবার ভারত থেকে অন্য দেশে যাবে। 11 তাহলে কেমন হতো? ধর একটা ফরেনের লোক এই দেশে আসলো, ব্যাস এইটুকুই থাকতো। আর এখানে গ্র্যাজুয়েশনে কেমন হবে? একই অঙ্ক, ফরেনের লোক ইন্ডিয়াতে আসলো, ইন্ডিয়া থেকে আবার চলে গেল শ্রীলঙ্কায়, আবার শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়া আসলো, আবার ইন্ডিয়া থেকে চলে গেল সাউথ আফ্রিকায়, সাউথ আফ্রিকা থেকে আবার ইন্ডিয়া আসলো, আবার ইন্ডিয়া থেকে চলে গেল ইংল্যান্ডে। মানে এরকম ভাবে ঘোরাফেরা করে। এইগুলোই হচ্ছে তোর গ্র্যাজুয়েশন অঙ্ক, এরকম বড় থাকবে, কঠিন কিছু না অঙ্ক, যার কনসেপ্ট দিয়ে সে সব করতে পারবে। তাহলে কি বললাম বল? ও 3 বছর এখানে ছিল টানা, এন্ড লেফট ফর সাউথ আফ্রিকা চলে গেছে কবে? মে 1, 2018, মানে 1/5/18। দেখ না 3 বছর হয়েছে, ভাব না 3 বছর হয়েছে তো, পুরো 3 বছর হয়েছে। তার মানে 1/5/18 মানে 18-19। হি রিটার্ন টু ইন্ডিয়া, বললাম না ভাবো করে আবার ভারতে আসবে। ঠিক আছে, কবে আসছে? এপ্রিল 1, 19, 1/4/19 মানে কবে? 1920। ঠিক আছে, ওয়েন কিছু বুঝতে অসুবিধা নাকি বলিস, কিন্তু আমি খুব ধরে ধরে বোঝাচ্ছি। আমি এতটাও স্লোলি করাই না, আমি অনেক ফাস্ট করাই, কিন্তু এটা বোঝাচ্ছি ধরে ধরে।
and went back to USA, ও তারপর কোথায় চলে গেছে, যেখানকার লোক সেখানে এবার ফিরে গেল, went back to USA, আবার ইউএসএ চলে গেল, কবে, ডিসেম্বর 1 12 19 কত 1920। he was posted back to India, আবার ভারতে এসেছে, কবে, 20 জানুয়ারি 2022 এ এসেছে। 20 জানুয়ারি 2022 মানে কি এসছে, 20 জানুয়ারি 2022 মানে কত, 21-22 ভুল করেও বলিস না স্যার 22-23 না, 21-22 হয়ে গেল। কোশ্চেন সাজানো মানে আমি দেখ পুরো অঙ্কটা পড়ে সাজিয়ে নিলাম, এবার তো অঙ্ক করা আমার কাছে কোনো ব্যাপারই না, এক্ষুনি অঙ্ক হয়ে যাবে, আমার অঙ্কটা করা আমি একটু খুব লেন্দি করে করি, কারণ আমি খুব মানে ভালো করে বোঝানোর চেষ্টা করি, আমি ওই প্যাটার্নটা ফলো করি। কি করি, এখানে লিখো প্রথমে ইয়ার, ধরবে এখানে দেখছি আমি, ইয়ার, তারপর এখানে মাসের নাম লিখবো, মাসটা শুরু হবে কোথা থেকে জানিস তো, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, টোটাল, ঠিক আছে। তো আমাদের প্রিভিয়াস ইয়ার থেকে স্টার্ট করতে হবে। তুই যদি পুরোনো কোশ্চেনও পাস, মানে বই তো নতুন বই এখনো পাসনি, যদি পুরোনো বইও যদি পাস, তো তুই যদি প্রিভিয়াস ইয়ার, আমি কি বললাম প্রিভিয়াস ইয়ার থেকে স্টার্ট করতে হয়। আমাদের প্রিভিয়াস ইয়ার কত, বল, 21-22, এখানে তো কোশ্চেন ছিল প্রিভিয়াস ইয়ার 21-22, কিন্তু তুই পুরোনো বই পাস তাহলে প্রিভিয়াস ইয়ার 21-22 পাবি না। তুই 2 বছর আগের বই যদি পাস বা 1 বছর আগের বই যদি পাস, তাহলে ওখানে যে প্রিভিয়াস ইয়ার থাকবে, তাহলে সেই প্রিভিয়াস ইয়ার দিয়ে স্টার্ট করবি, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলি, হয় কোশ্চেনটা পুরো চেঞ্জ করে নিবি, আর না হলে মানে কোশ্চেনের ডেট গুলো চেঞ্জ করে নিবি, আর না হলে ওই অনুযায়ী করবি। কি বললাম, বোঝা গেল তো? তাহলে প্রিভিয়াস ইয়ার কথা বললাম, বল আমাদের 21-22 এরকম করে নামা থাক, 21-22, তারপর কত হবে, 20-21, 19-20, 18-19, 17-18, 16-17, 15-16, 14-15, কত বছর হলো? ঠিক তো? তো হয়ে গেল তো? স্যার আপনাকে আমার বন্ধু এক্ষুনি কল করতে পারি, কিন্তু কল করলে কি ধরতে হবে? এই আসতে ভিডিও হচ্ছে, বুঝতে পারলাম। তো দেখ সাজিয়ে নিলাম, ঠিক আছে তো? অনেকে এত দাগ সাজে না, অনেকে কি করে জানিস তো, অনেকে শুধু ওই এরকম ইয়ার করে 21-22 করে, 21-22 কত দিন ছিল মানে ক্যালকুলেট করে নেয়। এবার যে যেমন পারে, ঠিক আছে তো? আমি এইভাবে করি যাতে ভুল হয় না, এভাবে করলে ভুলটা হয় না। আর মোটামুটি জানিস তো কোন মাসে কতদিন হয়, সবাই জানিস মোটামুটি, ঠিক আছে তো?
তো দেখ আর কোশ্চেন দেখার দরকার নেই, আমি সাজিয়ে নিয়েছি। কোন সাল প্রথমে? না না 18-19 স্টার্টিং হয়েছিল কত থেকে? 15-16। তার মানে আমি এখানে গ্রিনটা নেই, 15-16 মানে এই যে 15-16, এই যে এইটা 15-16। 15-16তে কি হয়েছিল? ও ফার্স্ট কি হয়েছিল? মে মাস, ভালো করে শুনবি, কথা বলবি না, ডিস্টার্ব করবি না কিন্তু। 15-16, এই যে 15-16 সাল, 15-16 সালে কি হয়েছিল? এ কিন্তু ফরেনের লোক ছিল, ফরেন থেকে ফার্স্ট বার ভারতে আসছিল। কবে? 15-16তে ভারতে এসছে মে মাসের 1 তারিখে। তাহলে 15-16 মে মাস কোনটা? এই যে মে মাসের 1 তারিখে এসছে। তো বল ফরেন থেকে কেউ একজন আমাদের দেশে আসলো, মে মাসের 1 তারিখে আসলো, তার মানে মে মাসে কতদিন ছিল? মে মাসে পুরো মাসই ছিল মে মাসে। তা মে মাস কতদিনে হয় জানি তো আমরা, 31 দিনে হয়। তাহলে মে মাসে 31 দিন পুরো ছিল। বুঝতে পারলি নাকি বুঝিসনি বল? আরে বল না, 15-16তেই দেখ ভালো করে, আমার মনে কি বুঝে নে নাকি? তারপর টুকতে বেশি টাইমও লাগবে না, আগে বুঝে নে, তো নাহলে তুই ঘরেও তুলে দেবে, কিছু যায় আসে না অঙ্কটা। ঠিক আছে, ভালো করে দেখে নে। 15-16 ফার্স্ট টাইম ভারতবর্ষে এসছে মিস্টার এস। কবে এসছে ফার্স্ট টাইম ভারতবর্ষে? 15-16তে এসছে। কোন তারিখে এসছে? মে মাসের 1 তারিখে এসছে, মানে মে মাসে পুরো ছিল, 31 দিন ছিল। ঠিক আছে, এবার তোকে খুঁজতে হবে কবে ভারতবর্ষ ছেড়েছে। এই দেখ ভারতবর্ষ ছেড়েছে 18-19, তাহলে 18-19 চলে যা। এই দেখ 18-19 ভারতবর্ষ ছেড়েছে। তা 18-19 কবে ছেড়েছে ভারতবর্ষ? মে মাসের 1 তারিখে ছেড়েছে। তা মে মাসের 1 তারিখ যদি ছাড়ে তাহলে মে মাসে কদিন ছিল বলতে পারিস? একদিন ছিল। মে মাসে 1 দিন ছিল, মে মাসে 1 দিন লিখলাম। কোনো সমস্যা নেই, সমস্যা থাকলে বলতে পারিস, ঠিক আছে তো? ও ফার্স্ট ভারতবর্ষে কবে এসেছে? আমি আবার বলছি, ভারতবর্ষে কবে এসেছে? এই তারিখে এসেছে ভারতবর্ষে। তাহলে এখানে কোন দেশে ছিল? এখানে কোন দেশে ছিল? ইন্ডিয়াতে। তার মানে এই রোটা পুরো ইন্ডিয়াতে ছিল, তাই তো বলতে পারি? এই রোটা পুরো ইন্ডিয়াতে ছিল। তার মানে বুঝতে অসুবিধা জিজ্ঞাসা করবি, এইগুলো ডাউট হতে পারে, আর কিছু নেই। তাহলে এখানে পুরো 30 দিন ছিল, এখানে জুলাই মাসে 31 দিন ছিল, আগস্ট মাসে 31 দিন ছিল, সেপ্টেম্বরে 30, অক্টোবরে 31, নভেম্বরে 30, ডিসেম্বরে 31, জানুয়ারিতে 31, ফেব্রুয়ারিতে এখানে 15-16 আছে না, এগুলো মাথা খাটাবি বলেছে। লিপ ইয়ার, অনেকে কোশ্চেন করে লিপ ইয়ার 15-16, 2016 সাল কি লিপ ইয়ার? তাহলে কত হবে? এটা 29 দিন হবে, 29 দিন হবে। আর মার্চ মাসে কতদিন? 31 দিন হবে। তুই যদি এখানে 1800 করতি না, মানে অঙ্ক এমন কিছু হেরফের হতো না, অঙ্ক অ্যান্সার মিলেই যেত। ঠিক আছে তো? আচ্ছা, তারপর বল না, আমাকে বল দেখি, আমি জিজ্ঞাসা করছি, বল না 15-16তে ভারতে এসছে, ভারত ছেড়েছে 18-19-এ, তাহলে 16-17তে কোন দেশে ছিল? ইন্ডিয়াতে ছিল। আমাদের মাথায় যদি একটু বুদ্ধি থাকে, আমরা না 16-17তে ডাইরেক্ট 365 লিখবো, লিখতে পারি। তাহলে 17-18 তো 365 লিখে দে, মানে ইন্ডিয়াতে ছিল। 18-19-এ মে মাসে তো ভারতবর্ষের 1 তারিখে ছেড়েছে, মে মাসে। তার মানে এপ্রিল মাসে কোন দেশে ছিল? ইন্ডিয়াতে। তাহলে এখানে 30 দিন লিখে দে। এই তো কত সুন্দর রেকর্ড। দেখ আমার এই দুটো পোস্টিং কমপ্লিট। দেখ যাদের 11-এ ট্যাক্স ছিল তারা তো কোনো সমস্যা, তারা বুঝে গেছে। আর যাদের ছিল না তারা ভালো করে দেখে, তারা বুঝতে পেরেছিস কিনা ভালো করে দেখে নে। ঠিক আছে তো? বুঝতে পেরেছিস তো? এটা যদি হয় আমি তাহলে সেই পড়াটা এগোতে পারি। তারপরে এই দেখ এই তারিখে ভারতবর্ষ ছেড়ে, তাহলে আবার ভারতবর্ষে এসছে কবে? এই দেখ 1-4-19 এসছে, মানে 19-20। তো 19-20 কোনটা? এই যে 19-20তে কবে এসছে ভারতবর্ষে? বল ভারতবর্ষে কবে এসছে? এপ্রিল মাসের 1 তারিখে এসছে। তাহলে এপ্রিল মাসের 1 তারিখে এসছে, তাই তো? মানে স্যার এই তারিখে এসছে, এই যে এই বক্সে হবে। ভারতবর্ষ ছেড়েছে কবে? স্যার এই 19-20 ডিসেম্বর মাসের 1 তারিখে ছেড়েছে, তাই তো? ডিসেম্বর মাসের 1 তারিখে ছেড়েছে। তার মানে 19-20 ডিসেম্বর খোঁজ, এই 19-20 ডিসেম্বরে 1 তারিখে ছেড়েছে, মানে একদিন ছিল, একই না? আর এখানে এসছে কবে? এই তারিখে এসছে, এই যে এই বক্সে এসছে। কবে এসছে? বিগিনিং অফ দ্য মান্থ, তাই তো? তার মানে পুরো ছিল এখানে 30 দিন, এটা 31 দিন, 30 দিন, 31 দিন, 31 দিন, 30, 31, 30। কোনো সমস্যা নেই এখানে, আমি বলছি কোনো সমস্যা নেই, এখানে দুটো হয়ে গেল। ঠিক আছে তো? কোনো সমস্যা আছে? বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? তোর বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা বলিস কিন্তু, বারবার করে বলছি, অঙ্ক কিছু নেই এই চ্যাপ্টারে, কিছু শেখানোরই নেই তোকে। এই যে এই ডেট গুলোতে কোশ্চেন পড়ে এটা সাজাবি, তারপর এখানে বক্সে ফিল আপ করবি, অঙ্ক শেষ। আর কিছু নেই, শেখানোরই নেই কিছু অঙ্কে, এটাই শেখানোর। আচ্ছা, লাস্ট ভারতবর্ষে আবার এসছে কবে? 21-22-এ এসছে। 21-22 খোঁজ, 21-22 কোথায় খোঁজ? 21-22 দেখ, এই দেখ
21-22 কবে এসছে জানুয়ারি স্যার? জানুয়ারির 20 তারিখে এসছে। আচ্ছা জানুয়ারি মাসের 20 তারিখে এসছে, তাহলে জানুয়ারি মাসে কদিন ছিল? 10 দিন 11 দিন 11 দিন ধর, 11 দিন ধর, 11 দিন ধর, জানুয়ারি মাসে 11 দিন ছিল। তাহলে ফেব্রুয়ারি মাসে কোন দেশে ছিল? ইন্ডিয়াতে ছিল। তাহলে কত হবে এখানে? 28 দিন, 28 দিন, আচ্ছা 29 দিন। চ 29 দিনই করি, তোর কথা মনে হয়। লিপ ইয়ার বলে 29 হচ্ছে, লিপ ইয়ার বলে 29 হচ্ছে, ঠিক আছে তো? তারপর 31 দিন। অ্যাকচুয়ালি কোন দেশে ছিল তারপরে? ওই তো ভারতেই ছিল। ভারত থেকে আর বেরোয়নি কিন্তু ও। এই যে আমাদের যে প্রিভিয়াস ইয়ার 21-22, ওই 21-22 ভারতেই ছিল, ভারত থেকে এখনো বেরোয়নি, ঠিক আছে তো? বোঝা গেল তো? বোঝা গেল তো? অঙ্ক শেষ। আচ্ছা কোন দেশের লোক ছিল? আবার বলছি, বারবার বলছি, কোন দেশের লোক ছিল? ইউএস এর লোক ছিল। তাহলে ইউএস এর লোক ছিল এই 14, 15, 13, 14, 12, 13, তাই তো? এই 3টে বছর কোন দেশে ছিল? ইউএসএ ছিল। তাহলে আমরা কি ইউএসএ রেসিডেন্ট অ্যারেস্ট করছি নাকি ইন্ডিয়ার রেসিডেন্ট অ্যারেস্ট করছি? ইন্ডিয়ার। ইউএসএ আমরা ট্যাক্স আসে ইন্ডিয়ার করি, ঠিক আছে তো? তো 14, 15 এখানে নেই কিছু, তারপর 13, 14 তে নেই, 12, 13 তে কিছু নেই, ব্যাস। স্যার জানুয়ারিতে 11 কেন হলো বুঝতে পারলাম না। জানুয়ারিতে 11 কেন হলো, তাই তো? ও 20 তারিখে ভারতবর্ষে এসেছে, তাহলে 20 তারিখ থেকে 31 তারিখ অবধি কদিন হয়? 11 দিন 11 দিন। তাই করলাম, তাই করলাম, তো হয়ে গেল। এটা কোনো সমস্যা নেই। দেখ সত্যি বলছি কোনো সমস্যা নেই। এই জন্য বারবার বলছি অঙ্ক শুরু করার আগে ভালো করে দেখে নিবি ও কি ইন্ডিয়ান সিটিজেন নাকি ফরেন সিটিজেন। যদি ও ইন্ডিয়ান সিটিজেন হতো তাহলে তো নিশ্চয়ই এইগুলো তো ইন্ডিয়াতেই ছিল আগে। এইগুলো বুঝে নিতে হয়, এগুলো বুঝে নিতে হয়। কি বলছি বুঝতে পারছিস? কিছু নেই অঙ্কগুলোর মধ্যে, বারবার বলছি। হ্যাঁ তুই যদি বইয়ে ফলো করিস, বইতে দেখবি এই 3টে বছর পড়বে না। বুঝতে পারলি কেন করেনি? ও তো ফরেনে ছিল, ওর দরকার কি? বইতে কি করেছে? 21-22 থেকে এরা তোর 15-16 অবধি করেছে। তো বুঝতে পারলি ব্যাপারটা? কিছু নেই। স্যার কাউন্ট করবো কি করে? দেখ না, কাউন্ট কর, কাউন্ট কর। এটা কাউন্ট করলে কত হচ্ছে? এ তো হয়েই গেল। 365 থেকে 30 বাদ দিয়ে 335। এটা কি 335 হচ্ছে? দেখ তো, 335 আর 336 হবে, 336। বলতে পারি কি করে বললাম? দেখ আমি কিন্তু কাউন্ট করিনি, জানিস কি বললাম? শর্টকাট টেকনিক, কিচ্ছু না। এই দেখ না, লিপ ইয়ার হলে কতই নয়, 366 দিন এক বছর হয়। 366 দিন এক বছর হতো, তার থেকে এপ্রিল 30 দিন বাদ দিতে 336 হয়। আমি কেন কাউন্ট করবো? তো সময় নিয়ে তো। আচ্ছা তারপরে কাউন্টটা, এটা তো 31 দিন হবে। এইটা সব ক্যালকুলেটর করছিস। দেখ আমি কিন্তু ক্যালকুলেটর করছি না, দেখ ক্যালকুলেটর করবো না। 1 2 3 4 5 6 7 8 মানে কত? 30 × 8 240, 240। তো এবার দেখ 41 42 43 44 45 কত হয়েছিল টোটাল? 244 244। কি করে? 1 2 3 4 5 তো 245 হবে তো। ও করেছে 245। আচ্ছা বুঝলি 245 কি করে হয়েছে? বুঝছিস তো? বলবো? আমি কি করলাম? আমি অ্যাড করিনি, ক্যালকুলেটর নেই তোমার কাছে। এই দেখ 1 2 3 4 5 6 7 8 মানে 30 × 8 240 আর এক করা আছে, 5টা আছে 245। বুঝতে পারলি তো? আর এখানে কত হচ্ছে এটা যোগ করব। হ্যাঁ বল, কি বললি? কি বললি? কমপ্লিকেট বললাম আমি সেভ ক্যালকুলেটর দিয়ে করব। আচ্ছা আচ্ছা দেখ 29 আর 11 40 40 70 71 হয়ে গেল, হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা কি করলাম জানি এখনো পর্যন্ত? রাফ করলাম, অঙ্ক করিনি। অ্যাকচুয়ালি রাফটাই আমাকে অঙ্ক করতে সাহায্য করবে। এই রাফের পর আমাকে দুটোর প্যারা লিখতে হবে, ব্যাস অঙ্ক শেষ। ঠিক আছে তো? অ্যাকচুয়ালি তোকে কোশ্চেন আমি রেসিডেন্ট অ্যাড্রেস তোকে বলতে হবে এ কি রেসিডেন্ট? যদি রেসিডেন্ট হয় কি রেসিডেন্ট? অর্ডিনারি রেসিডেন্ট নাকি নট অর্ডিনারি রেসিডেন্ট? ব্যাস এই তো লিখতে হবে, এই তো একটা কথাই লিখতে হবে। পরীক্ষায় রেসিডেন্ট আছে এই একটাই অ্যান্সার হবে যে রেসিডেন্ট নাকি নন রেসিডেন্ট নাকি অর্ডিনারি রেসিডেন্ট নাকি নট অর্ডিনারি রেসিডেন্ট, এই তো হবে। চারটের মধ্যে একটা হবে। আচ্ছা লেখা তো লিখিয়ে দেবো, বলতে পারবি? প্রথমে কি ছিল? আমি কি বলেছিলাম? আমাদের যে ইন্ডিভিজুয়ালি যে স্ট্যাটাসটা দুটো ভাগে ভাগ করা যায়, একটা আর আর একটা ও এনআর। আর আর এনআর। আমি বলেছিলাম বিসি কটা আছে আমাদের? দুটো বিসি আছে। দুটো বিসির মধ্যে যদি একটা স্যাটিসফাই করে তাহলে আর, যদি একটা যদি দুটো স্যাটিসফাই করে তাহলেও আর, যদি একটাও স্যাটিসফাই না করে তাহলে এনআর। তাহলে আমাদের এবার প্রশ্ন হলো স্যার আমাদের বিসি কি ছিল, মানে বেসিক কন্ডিশন কি ছিল? প্রিভিয়াস ইয়ার মানে এই দেখ প্রিভিয়াস ইয়ার 21-22 এ 182 ডেজ থাকতে হবে, আছে? না স্যার 182 ডেজ নেই, 182 ডেজ নেই। এটা না থাকলেও তো কোনো সমস্যা নেই,
কি বলেছিল আরেকটা কন্ডিশন, ওর জন্য আরেকটা অপশন খোলা থাকবে 60 ডেজ, 120 days। না বলছি 60 ডেজ অর মোর আচ্ছা। and 365 days in last 4 years। ও বললো 120 ডেজ। 120 ডেজ কখন? 120 ডেজ কখন ছিল? যদি ওই ইন্ডিয়ান অরিজিন হয়, ইন্ডিয়ান সিটিজেন হয়। ও কি ইন্ডিয়ান সিটিজেনই না তো, বুঝতে পারলি তো? এখানে ওই অপশন আসবে না, অত অত মাথায় রাখতেই হবে না এই জিনিসগুলো, ওই জন্য মাথায় রাখতেই হবে না। কি বললাম বুঝতে পারলি তো? তাহলে ইন্ডিয়ান, ও কি ইন্ডিয়ান অরিজিন না স্যার, কোথাও কোশ্চেন খুঁজেই পাচ্ছি না। ও কি ইন্ডিয়ান সিটিজেন, কোশ্চেন খুঁজেই পাচ্ছি না। তাহলে আমি কেন ওই জিনিসটা মাথায় রাখবো? ঠিক আছে, বোঝা গেল তো? তুই এটাও ফলো করতে পারিস, তুই যখনই পরীক্ষায় অঙ্কগুলো আসবে বা বাড়িতে প্র্যাকটিস করবি, যদি ইন্ডিয়ান সিটিজেনও দেয় না, দেখবি তার মানে নিশ্চয়ই এটা 182 দিন বেশি থাকবে। দেখবি এরকমই পাবি তুই। ঠিক আছে, কোনো কমপ্লিকেট থাকবে না কোশ্চেন, কোশ্চেন খুব ইজি থাকে, কিন্তু তোকে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমার কথাটা বল, বেসিক কন্ডিশন কি ছিল? প্রিভিয়াস ইয়ারে 182 ডেজ অর মোর ছিল। 182 ডেজ এটা প্রিভিয়াস ইয়ার আছে না? তাহলে সেকেন্ড অপশনে চলে যা, 60 ডেজ অর মোর আছে? হ্যাঁ স্যার আছে। তারপরে আরেকটা ছিল 365 ডেজ ইন লাস্ট 4 ইয়ার্স। লাস্ট 4 ইয়ার্স মানে 1 2 3 4 আছে? হ্যাঁ স্যার আছে। তার মানে কি ও রেসিডেন্ট, ও রেসিডেন্ট, পরিষ্কার ও রেসিডেন্ট। এবার আমাকে জানতে হবে রেসিডেন্ট হলে তো দুটো ভাগ, একটা অর্ডিনারি একটা নট অর্ডিনারি। স্যার কি ছিল, আমি কি বলেছিলাম মনে করার চেষ্টা কর, 7 এ 2। স্যার 7 এ 2 মানে লাস্ট 7 বছরে, লাস্ট 7 বছর মানে 1 2 3 4 5 6 7, এই 7 বছরের মধ্যে টোটাল 730 দিন আছে। স্যার আছে, কি করে বুঝলাম? দেখ না 300 বছরে দুটো কি, দুটো আছে, বুঝতে পারছিস কি? হ্যাঁ একটা মিলল। আর একটা কন্ডিশন কি ছিল? টোটাল 10 বছরের মধ্যে যে কোনো দুটো বছর 365 দিন করে থাকতে হবে, আছে? আছে। তার মানে কি অ্যানসার কি হলো? স্যার রেসিডেন্ট আর নন রেসিডেন্ট। দেখ তার মানে কি, তুই বল না এটা ছাড়া কি অঙ্ক হবে? এটাই মেন, এটা হয়ে গেল মানে শেষ। এখন যদি তুই যদি কোনো জায়গা থেকে ধর মানে কি বলবো উধাও হয়ে গেল অ্যানসার 21 22 এতদিন ছিল, তাহলে হয়ে গেল, হয়ে গেল। তোকে তো জানতে হবে কোন বছর কতদিন ছিল। কি বোঝা গেল তো? হ্যাঁ, কি লেখা লিখতে হয় লেখাটা লিখিয়ে দেবো। তো এটা তোর যদি মনে হয় এটা টুকবি টুকে নে, যদি মনে হয় ফটো তুলে নে, তারপর আমি লেখা লিখিয়ে দিচ্ছি। লেখাটা আমি ডিকটেট করবো, লিখবি। ঠিক আছে, হয়েছে? বলবো নাকি, বা শুনে নে নিজে লিখবি? না বলুন। ঠিক আছে, প্রথমে হেডিং দিবি, প্রথমে হেডিং দে বেসিক কন্ডিশন বলে হেডিং দিবি, বেসিক কন্ডিশন। প্রথমে হেডিং দিবি বেসিক কন্ডিশন বলে, ঠিক আছে? ঠিক তো? বেসিক কন্ডিশন সেকশন কি ছিল? সেকশন দিবি আন্ডার সেকশন 6 সাবসেকশন 1, আন্ডার সেকশন 6 সাবসেকশন 1 প্লিজ, আন্ডার সেকশন 6 সাবসেকশন 1 আন্ডারলাইন কর। নাম কি ছিল? মিস্টার এস, তাই তো? লেখ মিস্টার এস, লেখ মিস্টার এস, কমা দিয়ে লেখ ফরেন সিটিজেন, কমা দিয়ে লেখ কমা দিয়ে লেখ ফরেন সিটিজেন। মিস্টার এস কমা দিয়ে লেখ ফরেন সিটিজেন, লিখেছিস তো? কমা দে, আবার কমা দে, লেখ হি স্টে ইন ইন্ডিয়া, হি স্টে ইন ইন্ডিয়া, হি স্টে ইন ইন্ডিয়া, ঠিক আছে? হি স্টে ইন ইন্ডিয়া ইন দ্য প্রিভিয়াস ইয়ার, হি স্টে ইন ইন্ডিয়া ইন দ্য প্রিভিয়াস ইয়ার। তো প্রিভিয়াস ইয়ার কত জানিস তো? লিখে দিবি প্রিভিয়াস ইয়ার, ব্র্যাকেটে লিখবি প্রিভিয়াস ইয়ার, ব্র্যাকেটে লিখবি কত? প্রিভিয়াস ইয়ার কত? 21 22। তাহলে কি লিখলাম? হি স্টে ইন ইন্ডিয়া ইন দ্য প্রিভিয়াস ইয়ার 21 22, ঠিক আছে? মোর দেন, আমি ওটা 182 কথা লিখলামই না, দরকারও নেই, আমার তো অত দরকারই নেই, আমি তো ওয়ার্কিংস করে দিয়েছি। তো মোর দেন 60 ডেজ, মোর দেন 60 ডেজ লিখিস তো? মোর দেন 360, মোর দেন 60 ডেজ, মোর দেন 60 ডেজ লিখিস তো? মোর দেন 60 ডেজ লিখি, ব্র্যাকেটে লিখ 71 ডেজ। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? মোর দেন 60 ডেজ ব্র্যাকেটে লিখবি 71 ডেজ, ঠিক আছে? এন্ড এর পাশে লিখবি এন্ড 365 ডেজ ইন টোটাল, 365 ডেজ ইন টোটাল ইন লাস্ট 4 ইয়ার্স। বা এই কথা লিখলে আরো ভালো হয়, ইন লাস্ট 4 প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার, ইন লাস্ট 4 প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার, মানে প্রিভিয়াস ইয়ারের আগের 4টে বছর, এটা খুব বেটার হয়। 4 প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার, ফুল স্টপ। ঠিক আছে? লাইক হি স্যাটিসফাই
সেকেন্ড বেসিক কন্ডিশন, হি স্যাটিসফাইজ সেকেন্ড বেসিক কন্ডিশন। আমি এই কথা নাও লিখতে পারতাম, একটু মনে হলো একটু লিখে দিই একটু। হি স্যাটিসফাইজ সেকেন্ড বেসিক কন্ডিশন, সো হি ইজ এ রেসিডেন্ট ইন ইন্ডিয়া। So he is a resident in India. ঠিক আছে তো, হয়ে গেল বেসিক কন্ডিশন কমপ্লিট। এবার লিখ অ্যাডিশনাল কন্ডিশন বলে হেডিং দে, অ্যাডিশনাল কন্ডিশন বলে হেডিং দে। দিস হেডিং অ্যাডিশনাল কন্ডিশন বলে সেকশন লিখতে হবে। অবশ্যই অবশ্যই লিখতে হবে সেকশন। আন্ডার সেকশন 6, আন্ডার সেকশন 6, সাবসেকশন 6, এই যে আন্ডার সেকশন 6 সাবসেকশন 6 ক্লজ এ, ঠিক আছে, ক্লজ এ, এটাকে ক্লজ বলে, ঠিক আছে, ক্লজ এ, আন্ডার সেকশন 6 সাবসেকশন 6 ক্লজ এ। দেখি যেমন লিখেছি কেমন লিখবি, লিখিস তো, এবার প্যারা চেঞ্জ করে লিখ। আচ্ছা, ও তো অ্যাডিশনাল কন্ডিশন দুটোই ফুলফিল করেছে। এখন তোর যদি মনে হয় দুটো অ্যাডিশনাল কন্ডিশন কি ছিল সেটা লিখতে পারিস, আমি লিখবো না। আমি কি লিখবো জানিস তো, হি স্যাটিসফাই বোথ দ্য অ্যাডিশনাল কন্ডিশন, হি স্যাটিসফাই বোথ দ্য অ্যাডিশনাল কন্ডিশন। এখন কেউ যদি এক্সামে বলে আমি তো জানি না অ্যাডিশনাল কন্ডিশন, আরে তুমি দেখে নাও, ধারাটা লিখে দিয়েছি, হি স্যাটিসফাই বোথ দ্য অ্যাডিশনাল কন্ডিশন, ঠিক আছে তো, এটুকু লিখলে এনাফ, এনাফ, হি স্যাটিসফাই বোথ দ্য অ্যাডিশনাল কন্ডিশন। ফুল স্টপ, full stop. So he is a resident and ordinary resident in India. So he is a resident and ordinary resident in India. So he is a resident and ordinary resident in India. He is a resident And ordinary resident in India. Full stop. শেষ হয়ে গেল। তো স্যার একবার বলুন। So he is a resident and ordinary resident in India. লিখেছিস? দুটো লাইন আন্ডারলাইন করতে হবে, দুটো জায়গায়। কোন কোন জায়গায় আন্ডারলাইন করতে হবে? বেসিক কন্ডিশন যেখানে লিখলাম না, বেসিক কন্ডিশন সো থেকে আন্ডারলাইন কর। লিখলাম না সো হি ইজ এ রেসিডেন্ট ইন ইন্ডিয়া, ওটা আন্ডারলাইন করবি, ঠিক আছে? আর অ্যাডিশনাল কন্ডিশন লিখলাম না সো হি ইজ এ রেসিডেন্ট এন্ড অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া, ওটা আন্ডারলাইন কর, ঠিক আছে তো? দরকার কেন, ওদের চোখে এটাই পড়বে, এটা পড়তে হবে, এটাই মেইন। তাহলে এই অঙ্কটা হলো। তো বেশ কিছু অঙ্কর আমি পিডিএফ দিয়ে দেবো, আজকে না দিতে পারলে কালকে দিয়ে দেবো, ওইগুলো করবি, ঠিক আছে তো? ডেট যেমন ভাবে বলেছি ওটা 2 বছর আগের বই, তো যদি মনে হয় না আমি ডেট চেঞ্জ করবো না, ওটা অনুযায়ী করতে অনুযায়ী করবি, আমি চেক করে দেবো, ঠিক আছে তো? ঠিক আছে।